হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশন ডায়েরিজ এপিসোড 3-তে। এবং আজকের এপিসোডটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ গত দুইটা এপিসোডে আমরা দুজন মানুষকে নিয়ে আসছি যারা হালকেনস্টাইনের টিচার। সো অবভিয়াসলি তারা তো এরকম সব কথাই বলবে যেগুলা আমরা প্রমোট করতেছি। বাট আজকে আমরা একজন ক্ষুদে শিক্ষার্থীকে নিয়ে আসছি যে রাইট নাও নটর ডেম কলেজে পড়তেছে, এবং তার শার্ট দেখে তোমরা বুঝতে পারতেছো যে সে শার্ট পরে ফ্লেক্স নিচ্ছে এখানে যে সে নটর ডেমের স্টুডেন্ট। আসলে আমি বলছি শার্ট পরে আসতে। এনিওয়েজ, ওয়েলকাম। তোমার নাম পরিচয় বলে আমরা শুরু করি। সবাইকে একটু পরিচয় দাও যে তুমি কে, কোথেকে আসছো। আমার নাম আকাইদ ইসলাম তবিব এবং আমার কলেজ হচ্ছে নটর ডেম কলেজ। অবশ্যই বুঝতে পারতেছি বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। আর আমার স্কুল ছিল সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। আচ্ছা, আর তুমি তাহলে এইচএসসি কত? তো 25 ব্যাচ। এইচএসসি 25 ব্যাচ, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ফার্স্ট টার্ম পরীক্ষা চলতেছে, ওর প্যারার মধ্যে আছে বেচারা। নটর ডেমের ফার্স্ট টার্ম পরীক্ষা খুবই জঘন্য হয়, ঠিক আছে। এনিওয়েজ, সো আমরা আজকে ওর কলেজের যে অ্যাডমিশন এক্সপিরিয়েন্স, নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার যে এক্সপিরিয়েন্স, সেটা আমরা শুনবো বেসিক্যালি। যে ও কীভাবে পরীক্ষা দিছিল, কেমন ওর প্রস্তুতি ছিল, ও আদৌ বিশ্বাস করতে পারতেছিল কিনা যে নটর ডেম কলেজে পড়বে, এটসেট্রা এটসেট্রা। সো চলো আমরা তো তোমার থেকে একটু প্রথমে শুনি যে তুমি আসলে কবে থেকে চিন্তা করলা যে তোমার নটর ডেম কলেজে পড়তে হবে, মানে ব্যাক স্টোরি একটু বলো। আসলে শুধুমাত্র কলেজ অ্যাডমিশন না, আমি মনে করি যে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও, এমনকি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই এই প্রিপারেশনটা অনেক আগেই শুরু হয়, এই চিন্তাভাবনাটা আগে থেকেই আসে। তো আমারও সেরকম ছিল। যখন আমি ক্লাস 9-এ ছিলাম, তখন আসলে 2021 সালে করোনার পরে যখন খুললো স্কুলগুলো, তখন অবভিয়াসলি কারোই কিছু পড়া হয় নাই। আমার পড়া হয় নাই, আমার কম্পিটিটরদেরও পড়া হয় নাই। তখন আমি আসলে পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছিলাম। আর আসলে নটর ডেমে নও আমি তখন আসলে চিন্তা করতে পারিনি যে নটর ডেমে পড়বো। তো পরবর্তীতে একটা সময় আমি দেখলাম যে তখন 2020 ব্যাচের অ্যাডমিশন চলতেছিল, এইচএসসি 20। তখন আমি আসলে ফেসবুকে ভালোই অ্যাক্টিভ থাকতাম। একদিন দেখলাম যে বিভিন্ন অ্যাডমিশনের লিস্ট আসতেছে যে কে টপ করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। টপ 10-এ দেখলাম একটা কলেজ, নাম হচ্ছে নটর ডেম কলেজ। সেখানে প্রত্যেকটা অ্যাডমিশনের রেজাল্টেই 5-7 জন করে টপে আছে। আমি আসলে তখন বুঝি নাই যে আসলে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে যাইতে হয় নাকি ইউনিভার্সিটি থেকে পরে কলেজ আসতে হয়। এই জিনিসটা আমি বুঝতাম না। এটা আমার মনে অনেক নাড়া দেয়। তো তখন থেকে তুমি চিন্তা করলা যে। তারপরে আরেকটা ঘটনা ঘটে আমার জীবনে, যে আমি যখন 9 লাস্টের দিকে স্কুল বন্ধ হয়ে গেছে, ক্যাব, তখন একবার ঢাকা আসি। ঢাকা এসে তখন জাস্ট আমি জানি যে নটর ডেম কলেজ একটা কলেজ আছে। আমি যখন মতিঝিলের শাপলা চত্বর দিয়ে একটা বাসে করে যাইতেছিলাম, আমি আসলে তখন নটর ডেম কলেজে দিয়ে তাকাই এবং আমার একটা আলাদা একটা আবেগ চলে আসে। আসলে তখন আমার আমি একদম কেন্দ্রে দিয়েছিলাম, এরকম একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, তো তার জন্যই সেখান থেকে এর থেকে আমরা শিক্ষা পেলাম যে আসলে আমরা অনেক সময় বলা না যে লাভ এট ফার্স্ট সাইট, ঠিক আছে, প্রথম দেখায় ভালোবাসা। তো ওর প্রথম দেখায় ভালোবাসা ছিল নটর ডেম কলেজ, ঠিক আছে। নটর ডেম কলেজ দেখেই ও মনে করছে যে এখানে আমাকে যাইতেই হবে, এটা আমার পাইতেই হবে। আচ্ছা, তো তারপরে তো ধরো এসএসসি পরীক্ষা হইলো। এসএসসি পরীক্ষার পর থেকে কি তুমি পড়তে স্টার্ট করছিলা নাকি তুমি চিল করছিলা? আসলে এসএসসি পরীক্ষার পর থেকে আমি পড়তে শুরু করি নাই। হ্যাঁ, এটাই আসলে অনেস্ট অ্যানসার। কেউ পড়তে শুরু করে না, সবাই আসলে চিল করে। এসএসসি পরীক্ষার পরে আমি যথেষ্ট চিল করছি, কারণ আমার একাডেমিকে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পড়া ছিল। কারণ আমি যখন একটা জিনিস পড়েছি একাডেমিকে, তখনই আমি চিন্তা করছি যে এই জিনিসটা যদি নটর ডেমে আসে আমার পারতে হবে। যখন একটা কঠিন টপিক বা এমন একটা জিনিস যেটা আমি পারতেছি না, আমি চিন্তা করছি যে নটর ডেমে আসলে এটা আমার পারতে হবে। তো আমি আসলে নটর ডেমের প্রিপারেশনটা আমার আগেই শুরু হয়েছিল। এসএসসি পরীক্ষার পরে আমি আসলে কোনো কোচিংয়েও ভর্তি হই নাই সেখান থেকেই। তো তোমার বন্ধু বান্ধবরা নিশ্চয়ই দল বেঁধে কোচিংয়ে ভর্তি হয়েছে, এটা আমার সাথে হয়েছে। তো তাই তোমার সাথে কি রিলেটেবল কিনা এটা? অবশ্যই রিলেটেবল। অনেক তো বন্ধু বান্ধব সবাই কোচিংয়ে ভর্তি হয় ওই টাইমে, সবাই তো চান্স পায়। আচ্ছা, তো এখন গিয়ে তাহলে তুমি অ্যাকচুয়ালি নটর ডেমের জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিছিলা? তুমি কি বোর্ড বই পড়ছিলা নাকি এক্সট্রা কিছু পড়ছিলা, না কিভাবে আসলে তোমার প্রস্তুতিটা হইলো? তুমি তো চিল করলা, এবার তো এক সময় পড়তে বসছো আশা করি। তো যখন পড়তে বসলো তখন কি পড়লা? আমি আসলে তখন বিভিন্ন গাইডলাইন ভিডিও দেখতেছিলাম যে কিভাবে কি করা যায়। যেহেতু আমি কোচিংয়ে ভর্তি হই নাই, তো আমি আসলে বুঝতেছিলাম না যে কোন দিক থেকে শুরু করতে হবে বা কি করতে হবে। তখন আমি দেখলাম যে অনেকে অনেক গাইড বই কিনতেছে, যেখানে হয়তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পাওয়া যায়। আমি তখন একটা লাইব্রেরিতে গেলাম এবং একটা গাইড বই কিনে নিয়ে আসলাম। তখন যেগুলো স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করা কোয়েশ্চেন, তো সেই কোয়েশ্চেনগুলো আমি যখন দেখলাম, আসলে আমার ইজি মনে হলো যে অনেক ইজি কোয়েশ্চেনগুলো। আর গাইড বইয়েও এরকম কিছু দেওয়া নাই যে আহামরি কিছু, সব আসলে বোর্ড বই থেকেই হয়তো বা লাইনগুলো দেওয়া আছে। গাইড বইও এরকম কিছু দেওয়া ছিল না। তো আমি তখন বোর্ড বইগুলো পড়া স্টার্ট করলাম। আর বোর্ড বইগুলো যেহেতু আমার আগে থেকেই ভালো করে পড়া ছিল আর শর্ট সিলেবাস, তার জন্য
আসলে আমার সেরকম বেগ পেতে হয় না। আচ্ছা, সো গ্রেট। তুমি তাহলে হচ্ছে মেনলি বোর্ড বই পড়ছো আর তুমি একটা গাইড বই কিনে আনছো, সেখানে তুমি জাস্ট আইডিয়া নিয়ে ট্রাই করছো যে নটরডেম কলেজ হলে কীরকম পরীক্ষা হয়, অ্যান্ড দেন হচ্ছে তোমার আই গেস রেজাল্ট হলো। তো তোমার রেজাল্টের কী অবস্থা একটু বলো দেখি। আমার আসলে যেদিন রেজাল্ট ছিল সেদিন আমি রেজাল্ট অনেক ট্রাই করতেছিলাম যে দেখার জন্য, যথারীতি বাংলাদেশের সার্ভার বন্ধ ছিল, তো সবাই একটা ওয়েবসাইটে ট্রাই করতেছিল, আমি আরেকটা ওয়েবসাইটে আর্কাইভ একটা ওয়েবসাইট আছে সেখানে ট্রাই করতেছিলাম। ওকে, আসলো আমার মার্কগুলো, আমি দেখলাম যে মোটামুটি সবগুলো প্লাস। পরে আমি খুশি হলাম, তো এত খুশি আমি নাম্বার গুনি নাই, পরে আমি নাম্বার গুনলাম, আমার নাম্বার ছিল 1229। মাশাআল্লাহ, ভেরি গুড। তখন আমি বন্ধুদের কাছ থেকে খবর নিলাম যে কে কত পাইছে, দেখি আমার থেকে বেশি কেউই পায় নাই। আচ্ছা, পরবর্তীতে জানলাম যে আমাদের স্কুলে আরেকজন আমার থেকে বেশি পাইছে, তো আমি স্কুলে সেকেন্ড হই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমার তো রেজাল্ট অনেক ভালো ছিল, অ্যান্ড সবাই তোমার থেকে তাহলে এনডিসি এক্সপেক্টও করতেছিল যে এই ছেলে তো এনডিসি হয়ে যাবে, এরকম কিছু ছিল নাকি? প্রেশার অফ এক্সপেকটেশন ছিল কিনা? আসলে রেজাল্টের আগে এক্সপেকটেশনটা যতটুকু ছিল, রেজাল্টের পরে এক্সপেকটেশনটা কমে যায়। কারণ কেন কমে যায়? রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, তো আমার মেন ইচ্ছা ছিল ঢাকা আসা। এনডিসি আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার আশেপাশের সবার ইচ্ছা ছিল যে ঢাকা পাঠাবে, ঢাকা একটা ভালো কলেজে পড়বে। তো দেখা যায় আমার নাম্বারে কিন্তু অনেক ভালো কলেজে আসে, তো সেই কারণে নাম্বারের দিকটা চিন্তা করে, যেহেতু কেউ আমার থেকে বেশি পায় না, আমি চিন্তা করতেছিলাম যে আমার হয়তো ভালো একটা কলেজে আসবে। তো তখন আমার আবার আসলে মোটিভেশনটা কমে যায়, তার কারণে আমি পরবর্তীতে একটা মডেল টেস্টে ভর্তি হই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ওই এক্সাম দেওয়া আসলে প্রয়োজনীয়তা আছে নটরডেমের ভর্তি পরীক্ষার আগে, কারণ একটা ওই এক্সাম হল প্রেশারটা ফিল করার আসলে একটা প্রয়োজন আছে। আচ্ছা, তো তখন তো প্রবাবলি তারপর হচ্ছে এনডিসি সার্কুলার দেয়, অ্যান্ড তুমি হচ্ছে পরীক্ষা দিতে আসো, অ্যান্ড রিটেন পরীক্ষার দিন তোমার আসলে কীরকম ছিল তোমার অবস্থা, সেটা একটু জানতে চাচ্ছি। নার্ভাস ছিলা নাকি হচ্ছে কনফিডেন্ট ছিলা যে আরে আমি তো কাঁপাই দিব? আসলে রিটেন পরীক্ষার দিন আমি যখন আসলাম, আমার একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম আমি তার আগের রাতে। তো তার আগের দিন আমার ফ্রেন্ডকে আমি বলতেছিলাম, দোস্ত তুই বইটা নে, তুই আমাকে ধর, কই থেকে ধরতে পারিস। তো আমাকে ধরতেছিল, আর আলহামদুলিল্লাহ আমি কোনো কোয়েশ্চেনে মিস করতেছিলাম না, তখন আমার একটা কনফিডেন্স চলে আসছে। তারপরে সকালবেলা আমরা যখন রওনা দিলাম মিরপুর থেকে সিএনজিতে, আসলাম দেখলাম যে এত মানুষ, অনেক মানুষ। আমার একজন যে আমার স্কুলে ফার্স্ট হয়েছিল আমার ফ্রেন্ড, তো ও ছিল, তো ও আবার একটু সিরিয়াস টাইপের, ও বই নিয়ে পড়তেছিল নিচে। এখন আমি ওর দেখা দেখি কি করব, পড়তেছিলাম, একটা ছেলে সামনে দিয়ে গেল, ও বলতেছে পয়রা উল্টায় ফালাবো। ধরেন তখন আমি আসলে আচ্ছা ঠিক আছে, পয়রা উল্টায় ফালাবো, তোরে দেখাই দেবো। পরে আমরা লাইন ধরে আমাদেরকে ঢোকানো হলো কলেজের ভিতর। একটা মানে আমাদের কলেজে যে বাস্কেটবল গ্রাউন্ড আছে, নতুন বাস্কেটবল গ্রাউন্ড, সেখানে প্রায় 4000-এর মতো স্টুডেন্ট, আমাদের ফার্স্ট শিফট, সেখানে আমাদেরকে দাঁড় করানো হলো। আমি আসলে তোমার তাহলে ফার্স্ট শিফটে পরীক্ষা ছিল? হ্যাঁ, ফার্স্ট শিফটে পরীক্ষা ছিল। আমি আশেপাশে দেখে আসলে ভয় পেয়ে গেছি, এত স্টুডেন্ট, আরও 3-4টা শিফট আছে, কালকেও পরীক্ষা হবে, আমি কিভাবে এখানে টিকবো? তার মধ্যে একজন আসলে নাম্বার নিয়ে কথা বলতেছিল যে এসএসসিতে কার কীরকম নাম্বার, একজন বলতেছিল 50-60-এর ঘরে আছে নাম্বার একজনের। তো আসলে অনেক অনিশ্চয়তা নিয়ে আমি এক্সাম হলে ঢুকলাম। আমার এক্সাম রুমটা ছিল টিম ভবনের 353 নম্বর রুম। আচ্ছা, যেখানে আমার কুইজ হয় এখন 356-তে, তো আমি প্রতিদিন রুমটার সামনে দিয়ে যাই আর মনে করি ভর্তি পরীক্ষার দিনের কথা। তো তখন আমি যখন ভর্তি পরীক্ষার হলে ঢুকলাম, অনেক শর্ট ছিল টাইম, অনেক শর্ট, 40 মিনিটের পরীক্ষা, 35টা কোয়েশ্চেন, একটা ভাব সম্প্রসারণ, যেটা একই পৃষ্ঠার অপর সাইডে লিখতে হবে। আমি কোয়েশ্চেনের উপরে কয়েকটা জিনিস লিখতে হতো, যে নাম্বার অফ A+, নাম আর সিরিয়াল নাম্বার, যেটা রো। আমি কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখলাম, দেখি আমি পারি না। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখলাম, আমি তাও পারি না। থার্ড কোয়েশ্চেনের বেলায় আমি পারি না। আমি এখন পুরো মানে ডেভাস্টেটেড। তোমার যে হচ্ছে কনফিডেন্স লেভেল ছিল ওটা এখান থেকে এখানে চলে আসছে বিকজ অফ মানে না পারা। কোয়েশ্চেনগুলো অনেক সহজ ছিল, কিন্তু তারপরে আমি পারতেছি না, নার্ভাসনেসের কারণে হয়তো। তো আমি ভাবলাম যে আমি লাস্টের 35 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করলাম বায়োলজি। শুরু করলাম, করতেছি। এখন পরবর্তীতে তাও দেখা যায় 5-6টা কোয়েশ্চেন আমার বাদ। আমি তখন ভাব সম্প্রসারণটা লেখা শুরু লিখলাম। পরবর্তীতে ওই 5-6টা কোয়েশ্চেন আমি ট্রাই দিলাম, হয়তো 2টা না 3টা আমি আনসার করি নাই। কোয়েশ্চেনগুলো ছিল একদম বেসিক থেকে, যেমন একটা কোয়েশ্চেন ছিল অনেক ফেমাস হয়েছে এবার, যে 1 নিউটন ওজনের একটা আপেল যদি মুক্তভাবে পড়ন্ত হয় তাহলে তার উপর প্রযুক্ত নিট বল কত। এরকম খুব বেসিক টাইপের কোয়েশ্চেন ছিল, যেগুলো আমি আসলে ধরতে পারতেছিলাম না। আচ্ছা, এইটা কিন্তু একটা ভালো একটা পয়েন্টও বলছে, যে হচ্ছে খুবই বেসিক প্রশ্ন ছিল, যেটা হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষার হলে ধরতে পারে না। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমরা আসলে কখনোই মানে আমাদের বেসিকের উপরে জোর দিতে চাই না, আমাদের জোরটা থাকে হচ্ছে নাম্বার পাওয়ার উপরে। ঠিক আছে, তুমি হচ্ছে গিয়ে এই 1 নিউটন দিয়ে
হাজার হাজার অঙ্ক করছো, বাট তোমার এই এক নিউটন বলতে আসলে কি বোঝায় এই জিনিসটা তুমি আসলে কখনো হয়তো ফিল করো না, এই জন্য তোমার অনেক সময় ডিফিকাল্ট লাগে। হ্যাঁ, তারপরে তুমি তো হচ্ছে কতগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছিলা। হ্যাঁ, ছেড়ে ছেড়ে যাইতেছিলাম। আমি আসলে তখন আশেপাশে তাকাইলাম যে সবাই কিরকম দিতেছে, সবাই দেখি মাথায় হাত, কেউ মানে সবাই একটু টেনশনে আছে। পরবর্তীতে আসলে নার্ভাসনেসটা এরকম ছিল, আমাদের যখন খাতা নিয়ে গেল তখন আমার সামনের জন চিল্লায় উঠছে, পুরা এক্সাম হলে চিল্লায় উঠছে। আমরা ভাবে গেছি কি হয়েছে, কয় ভাই আমি তো অমুক কবিতার মানে একটা কবির নাম চাইছিল মাইকেল মধুসূদন দত্ত, আমি ওইটার বদলে অন্য কিছু লিখে দিয়েছি। মাইকেল মধুসূদন দত্তের নামটা তোর নাম মনে ছিল না। তো এরকম চিন্তা নিয়ে আমি বের হলাম পরীক্ষার হল থেকে। আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে পরীক্ষা কেমন হয়েছে। ভালোই, সবাই যেখানে বলতেছে যে ভালো খারাপ কিছু একটা বল। তো তখন আমার আম্মুর সাথে একটা ঝগড়া বেঁধে যায় যে কি করলি, তুই কি করলি এটা। তখন আমরা মানে তখনই আমাদের ট্রেন ছিল, তো আমরা আসলে পুরো রেল স্টেশন পর্যন্ত আম্মু আমার সামনে হাঁটতেছে, আমি পিছনে আসলে হাঁটতেছি। আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, ও বলতেছে ওর সাথে দেখা হয়েছে যে কিরে কেমন দিলি, ভালোই। ভালো, আচ্ছা ওই যে ফাংশনের যেটা আসছিল ওটা কি দিচ্ছে, ওইটা তো এটা হবো। আচ্ছা, ওইটা হবো। আমি এটা আনসারই করিনি। আচ্ছা, পরবর্তী জানতে পারছিলাম ওইটা ভুল আনসার, ও যেটা দিয়েছিল ওইটাও ভুল আনসার। তো এইভাবে আর কি। ওকে, সো বেসিক্যালি প্রচুর নার্ভাসনেস ছিল পরীক্ষার আগে, পরীক্ষার সময়, পরীক্ষার পরে, এটা বুঝতে পারতেছি। বাট আফটার অল তোমার হচ্ছে ডেফিনেটলি তোমার বেসিকের জোর ভালো ছিল, আই বিলিভ, দ্যাটস ওয়াই তুমি হয়তো সেটা উতরে যেতে পারছো। অ্যান্ড তারপর তো হচ্ছে রেজাল্ট দিল, রিটেনের রেজাল্ট, ঠিক আছে। রিটেনের রেজাল্ট তোমাদের কি এখনো পত্রিকায় রেজাল্ট দেয়? না, পত্রিকায় না। আচ্ছা, আমাদের টাইমে হচ্ছে পত্রিকায় রেজাল্ট দিত। এটা নিয়ে আমি একটু শেয়ার করি, একটা কাহিনী মনে পড়ছে আমার। সেটা হচ্ছে যে পত্রিকায় যখন হচ্ছে রেজাল্ট দিত, তো পত্রিকা তো হচ্ছে রাত 1-2টার দিকে হচ্ছে ছাপা হয়ে যায়। সো যদি হচ্ছে কারো পত্রিকা অফিসে পরিচিত লোকজন থাকে, তারা হচ্ছে ওই অটোমেটিক ওই পেজটার ছবি তুলে হচ্ছে পাঠায় দেয় আর কি মানুষজনকে। সো ওইভাবে হচ্ছে শেয়ার হয়ে যায়। সো আমার টাইমে যখন রিটার্ন রেজাল্ট দিছিল, সো পত্রিকার কে যিনি ছবি তুলে পাঠাইছে, অ্যান্ড ওই মানে লাইক লেটার, পার্টিকুলার লেটারটার জায়গায় হচ্ছে ভাঁজ পড়ে আছে, ঠিক আছে। অ্যান্ড ভাঁজ পড়ে থাকার কারণে বোঝা যাচ্ছে না ওটা কি 5 নাকি 6, ঠিক আছে। যদি 5 হয় তাহলে হচ্ছে আমি চান্স পাইছি, যদি 6 হয় তাহলে হচ্ছে আমার পরের জন চান্স পাইছে। এনিওয়েজ, আমার গল্প শেয়ার করলাম, বাট তোমার গল্প শুনবো। সো রিটার্নে চান্স হয়ে গেল, অ্যান্ড দেন হচ্ছে ভাইভা। সো ভাইভা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা প্যানিক থাকে, ঠিক আছে। কারণ রিটার্ন এক্সাম তো এক্সাম, মানে এক্সাম তো দিছি আমরা অনেক জীবনে, বাট অনেকের লাইফে ফার্স্ট ভাইভা দেয় হচ্ছে এনডিসি ভাইভা। অনেকের লাইফে হয়তো জাস্ট সেকেন্ড বা থার্ড ভাইভা হতে পারে, কারণ ভাইভা এক্সাম তো ছোটোবেলায় খুব একটা নেওয়া হয় না আমাদের। সো ভাইভার দিন তুমি আসলে প্রথমে জিজ্ঞেস করি তুমি কী পড়ে গেছিলা, কারণ ড্রেস আপ নিয়ে প্রচুর কনফিউশন থাকে মানুষের। আমারও কনফিউশন ছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম। আসলে ভাইভার দিন আমি একটা চেক শার্ট পরছিলাম, যেটা একটা নর্মাল চেক শার্ট, আর একটা প্যান্ট পরছিলাম কালো। এই আচ্ছা, মানে অনেকে হচ্ছে ফর্মাল ড্রেস আপ সাজেস্ট করে যে কোট প্যান্ট পরে যেতে হবে, ঠিক আছে। অনেকে আবার হচ্ছে টাইও পরে যায়, আমার সময় দেখছিলাম টাইটে পরে গেছে, সাদা শার্ট কালো প্যান্ট হয়ে যাবে। আচ্ছা, তো ভাইভা, তোমার ভাইভা কোন স্যার নিছিল, নাম মনে আছে কি স্যার, বা না স্যার কি চিনো? আসলে ভাইভার স্যারের নাম মনে, কিন্তু আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে আমি আসলে টাঙ্গাইল থেকে ভাইভা দিতে আসি। তো তখন আসলে ভাইভাটা ছিল 10টার সময় সকাল। তো আমরা চিন্তা করি টাঙ্গাইল থেকে ঢাকা যেহেতু বেশি দূরে না, তো আমরা 5টার সময় রওনা দিব একটা গাড়িতে করে, তো তাহলে আমরা পৌঁছে যাবো আগে। দেখা যায় যে গাড়িটা মাঝপথে এসে নষ্ট হয়ে যায়। তো তখন আমরা একটা মানে চন্দ্রার দিকে, তখন আমরা একটা বাসে উঠি, ভাবছি যে সিটিং বাস, কিন্তু এটা আসলে লোকাল বাস। তো ওই লোকাল বাস আমাদের আব্দুল্লাহপুর এসে নামায় হচ্ছে 9টার সময়। আব্দুল্লাহপুর থেকে 1 ঘন্টায় মতিঝিল। আনফরচুনেটলি देयर वाज नो মেট্রো রেল ব্যাক এট দ্যাট টাইম, কোনো কিছুই ছিল না। তখন আসলে মানে আল্লাহর রহমতে আমরা দুজন আঙ্কেল পাই যারা হচ্ছে বাইক চালায়, বাইক দিয়ে মানুষকে মানে বিভিন্ন জায়গায় নিয়ে যায় সারা বাংলাদেশে। তো ওনাদের বলি যে আঙ্কেল এরকম বিপদে পড়ছি, তো ওনারা ভালোই একটা টাকার বিনিময়ে বলে যে আচ্ছা ঠিক আছে আমরা দেখি 1 ঘন্টার ভিতরে পৌঁছায় না। পরে আমরা যখন রওনা দিলাম আসলে 26 মিনিটে আমরা আব্দুল্লাহপুর থেকে মতিঝিল আসি একদম টেনে। এসে দেখি বিশাল লাইন, এই যে ফর্মাল ড্রেস আপ, সবাই স্কুল ড্রেসের মতো পরে আছে, সাদা সাদা, আর ওইদিকে আমি চেক শার্ট। তো তখন খুবই খারাপ লাগতেছিল। তারপরে লাইন ধরে আমাদের ঢুকায় ভলেন্টিয়াররা ছিল যে কোথায় যেতে হবে। আমার হ্যারিংটন ভবনে আমার ভাইবা ছিল, কোনার দিকের রুমটা। বেশ আধা ঘন্টার মতো আমাদের বসে ওয়েট করতে হয় অনেকক্ষণ। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ভাইভার সময় কিন্তু হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট নিতে হয় প্রবাবলি। তো তোমার কি এই ধরনের কোনো সার্টিফিকেট ছিল, নাকি হচ্ছে তুমি টিপিক্যাল নার্ড ছিল, ছোটবেলা থেকে পড়াশোনা করছো? আমার এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট ছিল। আসলে এই সার্টিফিকেটগুলো বানানো ছিল এনডিসির ভাইভার জন্য। আচ্ছা, সত্যি কথা যেটা, যে আমি যদি ইসিএ করে থাকি আমার স্কুল লাইফে, সেগুলো এনডিসির ভাইভার জন্য ছিল, অন্তত ক্লাস 10-এ। ওকে ওকে। তখন আসলে এরকম না যে থাকতেই হবে, আমি নিয়ে গেছিলাম, আমারটা চেকও করতে চাই নাই। আচ্ছা, আমার হাতে ছিল সার্টিফিকেট। তো এরপর হচ্ছে ভাইভা, তো তুমি ঢুকলা রুমে, তারপরে কি হলো সেটা বলো। আমি
ঢুকলাম, একটা চেয়ার ছিল, দুজন টিচার ছিল, একজন ছিল কম্পিউটারে আর আরেকজন ছিল হচ্ছে আমার ভাইবা নেওয়ার জন্য। উনি আমাকে, আমি সালাম দিলাম, বললেন যে বসো। বসলাম, চেয়ারের শব্দ হয় নাই অবশ্যই। তখন উনি বললেন যে আচ্ছা তোমার নাম কি বলো। তার আগে সার্টিফিকেটগুলো দিলাম, যিনি কম্পিউটারে ছিলেন। আমি বললাম নাম। বললেন যে তোমার স্কুল কোনটা ছিল, স্কুলের নাম বললাম। তারপর বললেন আচ্ছা তুমি কি বাইজেন্টাইনের নাম শুনছো। এখন আমার বাইজেন্টাইনটা তখন আমার মনে পড়লো যে একটা এম্পায়ার ছিল, আছে আমি বললাম আনসার। তারপরে আমাকে আরও কিছু কোয়েশ্চেন করলো, আমি একটাও পারি নাই। বললো যে তখন আমি আসলে কিছু ভুলভাল আনসার দিতেছিলাম। জি স্যার, মানে ট্রিকি আনসার দিতেছিলাম। যে আমাকে জিজ্ঞেস করছিল যে কান্নপাকে চিনো নাকি তুমি, চর্যাপদের কোনো একজন। তখন আমি বললাম যে স্যার ভারতীয় উপমহাদেশ সম্পর্কিত কিছু একটা, এরকম ট্রিকি আনসার দেওয়ার কারণে স্যার বলছে তুমি তো আমার সাথে এই করতেছো। স্যার সরি। আচ্ছা ঠিক আছে, গুড লাক, বেস্ট অফ লাক, তোমার জন্য দোয়া করি। এই হচ্ছে তোমার ভাইবা বেসিক্যালি। সো তোমার ভাইবা তো খুব একটা টু বি অনেস্ট ভালো হয়নি আমার কাছে মনে হয়েছে, কারণ হচ্ছে জেনারেল নলেজ কোয়েশ্চেন পারো নাই, আমিও পারিনি। আমি একটা ভিডিওতে একটা পুরো ডিটেলসে বলছি যে আমাকে হচ্ছে 6টা কোয়েশ্চেন করছিল, তার মধ্যে আমি 4টাই পারিনি বেসিক্যালি, 2টা পারছি, ওগুলো হচ্ছে ইংলিশের কোয়েশ্চেন ছিল। সো ভাইবা অ্যাকচুয়ালি ভালো খারাপ আসলে ম্যাটারই করে না, কারণ ওনারা জাস্ট দেখে যে তোমাকে দেখতে স্টুডেন্ট সুলভ লাগতেছে কিনা, মানে তোমাকে হচ্ছে যদি নরডেমে ভর্তি করানো হয় তাহলে হচ্ছে এনডিসির মান সম্মান তুমি রাখতে পারবা কিনা, টেকনিক্যালি সামওয়াট লাইক দ্যাট। ওকে, সো ওভারঅল তোমাকে যদি আমি তোমার জুনিয়ররা পরীক্ষা দিবে এবার, সো এসএসসি শেষ হয়েছে, সো তোমার জুনিয়রদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি যে মাত্র পরীক্ষা শেষ হইলো, পরবর্তী 1.5-2 মাস থাকে, মানে রেজাল্টের আগে প্রবাবলি বা আরও বেশি থাকে অনেক সময়। সো রেজাল্ট এবং রেজাল্টের আগ পর্যন্ত, রেজাল্টের পরবর্তীতে ওদের উদ্দেশ্যে যদি কোনো তোমার টিপস থাকে তোমার। এখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, আসলে পুরো স্টুডেন্ট লাইফে আমরা এটা একটা বড় ব্রেক হিসেবে পাই। করোনাটা বাদ দিই, এটা আমরা একটা বড় ব্রেক হিসেবে পাই। আমি বিশ্বাস করি যে এই টাইমটাতে একজন মানুষের তার যে শখগুলো ছিল, হয়তো বা অনেকে গিটার শিখতে চাইছিল, অনেকে গান শিখতে চাইছিল, বিভিন্ন শখ, সেগুলো পূরণ করা উচিত, অন্তত 1-1.5 মাস টাইম নিয়ে পূরণ করা উচিত। আর হয়তো বা কারো ট্যুর দেওয়ার ইচ্ছা, তার যে শখগুলো সেগুলো পূরণ করা উচিত, কারণ সামনে আমরা এখন বুঝতেছি যে একটা টাফ একটা টাইম, অনেক টাফ একটা টাইম ইন্টার লাইফ। আসলে তখন কারো আমার মনে হয় না যে নিজের প্রেশিয়াস টাইমটা ওয়েস্ট করা উচিত এইভাবে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে 5-7 ঘন্টা ক্লাস করে। আমি মনে করি যে যারা জুনিয়ররা যা করতে পারে এই টাইমে রেগুলারলি 2 থেকে 1 ঘন্টা নিজের বইগুলো জাস্ট উল্টায় দেখতে পারে, যে যাতে বইগুলোর সাথে দূরত্ব না তৈরি হয়, কিপিং ইন টাচ আর কি। কিপিং ইন টাচ আর কি। আর যদি কেউ এরকম থাকে যে একদম হার্ডকোর আমি কলেজ অ্যাডমিশনের জন্যই, তাহলে সে আসলে একটা গাইডলাইন কোর্সে ভর্তি হতে পারে, হয়তো বা সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। আর কি এই আর কি। আচ্ছা, সো এই বেসিক্যালি ভেরি সিম্পল থিংস, কিপ ইট সিম্পল, কিপিং ইট সিম্পল ইজ দ্য কি বেসিক্যালি। তুমি খুব বেশি যদি হচ্ছে প্রেশার নিয়ে ফেলো তাহলে তোমার হয়তো পরীক্ষা ভালো নাও হতে পারে, কারণ যেটা শুনলাম যে এক্সপিরিয়েন্স থেকে যে খুবই হচ্ছে নার্ভাসনেসের ব্যাপার স্যাপার থাকে। সো নার্ভাসনেসটাকে জয় করতে পারলে আসলে তোমার এনডিসিতে চান্স হয়ে যাবে, যদি তোমার বেসিক মোটামুটি হচ্ছে ভালো থাকে। সো তোমরা হচ্ছে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবা, সেখানে আমি হচ্ছে একটা গাইডলাইন কোর্স লঞ্চ করছি রিসেন্টলি, যেখানে হচ্ছে আমি এই যে ও যেগুলো বললো না এগুলোই বেসিক্যালি আমি শেয়ার করছি, বাট আরেকটু ইনডেপথ ইন ডিটেলস, মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কী ধরনের কোয়েশ্চেন আসে এবং কোথায় কোথায় তোমাকে আসলে বেসিকে হিট করতে পারে এনডিসির পরীক্ষাতে। অ্যান্ড ভাইভা নিয়েও টোটাল একটা ভিডিও আছে, অ্যান্ড লটস অফ গাইডলাইন্স আর কামিং, ফ্রিতে অনেক গাইডলাইন পাবো তোমরা সেখানে, এবং পেইড গাইডলাইনও আছে। সো তোমরা যদি কেউ চাও যে হ্যাঁ আমি একান্তই হচ্ছে কলেজ অ্যাডমিশনে ভালো কিছু করতে চাই, তোমরা সেই গাইডলাইন কোর্সটাতে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, আমাদেরকে টাইম দেওয়ার জন্য, পরীক্ষার মধ্যে প্যারা নিয়ে আসার জন্য, এবং তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তুমি যেগুলো বললা সেগুলো আশা করি তারা ফলো করবে, এবং অবশ্যই তোমার সাথে পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে, এবং তোমার জার্নি আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আবার শুনতে পারবো ইনশাল্লাহ বুয়েটে। ওই বলে দিচ্ছে, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ভালো একটা ইউনিভার্সিটি, বাট ওই বলছে বুয়েট, তো ওর স্বপ্ন বুয়েট, ইনশাল্লাহ ওর স্বপ্ন পূরণ হোক সেই দোয়া করি। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যাদের স্বপ্ন এনডিসি, হলি ক্রস কিংবা সেন্ট জোসেফ সেই স্বপ্ন পূর্ণ হোক সেই আশায় আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।